জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আশিস দা, বলুন। হ্যাঁ হ্যাঁ, জয়ন্তদা দেখুন যে এই সময়তে যে শুল্ক নীতি নিয়ে একেবারে ডামাডোল চলেছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে, তার পাশাপাশি আরও একটি কথা বলা হচ্ছে বারে বারে যে রাশিয়ার থেকে যারা তেল কিনবে, পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম যারা কিনবে, তাদের ওপরে বিরাট শুল্ক চাপানো হবে। কখনো বলা হচ্ছে 100%, আবার ট্রাম্প ঘনিষ্ঠ কোনো সেনেটর বলছেন 500% শুল্ক চাপানো হবে। সেই রকম বিল আমরা আনবো মার্কিন সংসদে। একটা ভীতি প্রদর্শনের মতো পরিস্থিতি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে রাশিয়া তো স্পষ্টভাবে চীনও ইঙ্গিত দিয়েছে যে এই যে ত্রিদেশীয় রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আড়াইসি ট্রয়কা, এইরকম একটা গড়াটা এখন দরকার হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি যে ডামাডোল তার জন্য। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট রুষ্ট হবে, এটা ধরে নিয়েই ভারত কি এ পথে এগোতে পারে? সেই পথেই মানে এগোতে হচ্ছে, এবং সেই পথেই মানে এগোনোটা আমারও মনে হচ্ছে যে কূটনৈতিক, যেমনটা আশিস আপনি বলছিলেন যে রাষ্ট্রদূত অনেক সময় আগাম বার্তা দেয়, একটা ভবিষ্যতের যে পথ নির্দেশিকা সেটা অনেক সময় একটা ইঙ্গিত বাহী তাদের বিবৃতিটা থাকে। এক্ষেত্রে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য এলো, তখন নরেন্দ্র মোদীর সরকারের রথী মহারথীরা অনেকে ভেবেছিলেন যে যেহেতু ট্রাম্প এসেছেন তাহলে বোধহয় মানে একদম ভারতের সাথে একটা দারুণ সখ্য গড়ে উঠবে। উল্টে দেখা গেল যে ট্রাম্প তার যে নতুন নীতি প্রণয়ন করলো সেটার মধ্যে একটা আইসোলেশনিজম এসে গেল, যে সেখানে শুধু ভারত নয়, মানে যাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, কানাডা, এমনকি ব্রিটেন পর্যন্ত বেশ কিছু বিষয়, যাদের ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমরা বলতাম আমেরিকার বিদেশ মন্ত্রী রসিকতা করে, সেই ব্রিটেনের উপরও নানা রকমের চাপ এসে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন রুষ্ট, মানে এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে রাশিয়া এবং চীন, এরা দুজনেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গ্লোবাল প্লেয়ার, এবং চীন তো আরো অনেক বেশি এগিয়ে। রাশিয়াও কিছু এখন পুটিনের মধ্যেও একটা এক্সপ্যানশনিজম আছে, এবং পুটিন যেরকম ভাবে ইরানের ব্যাপারে পুটিনের যে অবস্থান পুটিন নিলেন, এখন এগুলো থেকে তো বোঝা যাচ্ছে তো ভারত কিন্তু প্রবল চাপের মধ্যেও, যেরকম আমরা এই জন্য অন্তত আমাদের সন্তোষ প্রকাশ করতে পারি যে প্রবল চাপের মধ্যেও ভারত এখনো ন্যাটোর সদস্য হয়নি। প্রবল চাপের মধ্যেও আমরা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যেও আমরা কিন্তু আমেরিকার তখন প্রবল মানে আর কি চাপ ইউক্রেনের দিকে করার জন্য, কিন্তু আমরা রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বন্ধ করিনি। এবং রাশিয়ার সাথে আমাদের যে বন্ধুত্ব, উল্টে নরেন্দ্র মোদী গেলেন। এখন এই রাশিয়া আমাদের যে পুরনো বন্ধুত্ব, সেই সাবেক বন্ধুত্বটা বজায় রাখা, এবং চীনের সাথে যে এনগেজমেন্টটা শুরু হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় একটা ইতিবাচক পরিস্থিতি। তার কারণটা এই যে জয়শঙ্করে যাওয়া, এবং এটা কিন্তু কিছুটা মানে ঠেলার নাম বাবাজি সেই বিদেশ নীতির মধ্যে রয়েছে। কেননা প্রতিবেশী রাষ্ট্রগুলো একের পর এক মানে বন্ধুত্ব হারাচ্ছি আমরা। তো তার ফলে এই যে বাংলাদেশে আমাদের অনুদান পাঠানো, মালদ্বীপের সাথে বন্ধুত্ব করা, সব কিছু একটা সুতোয় বাঁধা রয়েছে। তার ফলে নেবার্স ফার্স্ট বলেছিলাম, কিন্তু প্রতিবেশী প্রথম বলা সত্ত্বেও প্রতিবেশীরাই হোস্টাইল হয়ে গেছে। এমনকি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কোনো ভিসা টিসা লাগবে না, এরকম একটা নতুন যাত্রাপথরা শুরু করবে বলছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আশিস দা, আমার মনে হচ্ছে যে এটা কিছুটা বাধ্যতামূলক এই পরিস্থিতিটাকে, আমাদের যে ফল্ট লাইনগুলোকে এখন রিপেয়ার করা, যেটা হয়ে গেছে আমেরিকার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের কূটনীতি বোধহয় এখন পরিত্যাজ্য, সেটা নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন। খুব 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 ভালো বলেছেন জয়ন্তদা। জয়ন্তদা আরেকটু থাকুন আমাদের সঙ্গে। আপনি বলেছেন ফল্ট লাইন রিপেয়ার করা। জয়ন্তদা, আপনি এটা বলেছেন ফল্ট লাইন রিপেয়ার করা। এই যে ভারতের ফল্ট লাইন রিপেয়ার করার দিকে কি পদক্ষেপ হচ্ছে, আজকে বড় প্রশ্ন। প্রথমে এটা পরিষ্কার করে নেওয়া যাক যে রাশিয়া বা চীন এবং অবশ্যই ভারত, তারা যে সমঝোতা বা সহযোগিতার কথা বলছে, এটা কোনো সামরিক জোট নয়। এটা কোনো সামরিক জোট নয়। অর্থাৎ যে ধরনের সামরিক জোট আগে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিল, বা যে ধরনের সামরিক জোট ন্যাটো আজকে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখনো রয়েছে,
সেই ধরনের সামরিক জোট নয়, অর্থনৈতিক সমঝোতার প্রশ্ন, রাজনৈতিক সমঝোতার প্রশ্ন। এই জায়গাতে দাঁড়িয়ে বারবার ভারতকে থ্রেট করা হচ্ছে, ব্রাজিলকেও চীনকেও থ্রেট করা হচ্ছে যে ব্রিক্স ভুক্ত যেসব দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা চালাবে এবং তেল কিনবে তাদের উপরে বিরাট শুল্ক বসবে। এর উত্তর ভারত কয়েকবার দিয়েছে, শব্দটা হচ্ছে কোট আনকোট দ্বিচারিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে দ্বিচারিতা করছে এই যে কথাটা বলা হচ্ছিল, তার থেকে আরেক কদম কি এগোনো হচ্ছে? কেননা ভারতের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিবরা কয়েকবার বলেছেন ভারত তার নিজের স্বার্থে তেল কিনবে, এটা কোনো অন্য দেশ বলে দেবে কার থেকে কিনবো কার থেকে কিনবো না, সেটা কখনো হতে পারে না। আরেকটা প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা দেখুন, তারা কি ডিকটেট করবে যে ভারত বা অন্য যে কোনো দেশ অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবে কি করবে না, বা কি বাণিজ্য করবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কি ডিকটেট করবে? পৃথিবীটা আসলে বদলে যাচ্ছে কোন দিকে জয়ন্তদা, আপনার কি মনে হচ্ছে? না, আমাদের মনে হচ্ছে যে আমেরিকার এই যে ট্রাম্পের এই যে এখন যে ধরনের রণকৌশল নিচ্ছে, এটা অনেকটা ওই আমাদের বাজারে যেরকম দর কষাকষি করে জিনিসপত্র কেনা বেচার সময় হয় না, মানে ট্রাম্পও জানে যে শতকরা পরিমাণে শুল্ক চাপাচ্ছে তার থেকে আবার পিছু হটছে, চীনের সাথে আবার সেটেলমেন্ট করতে ট্রাম্প নিজেই চায়না যাবে বলে ঘোষণা করে দিয়েছে, ইনভিটেশন গ্রহণ করেছে। সুতরাং ট্রাম্পের যে কৌশল, সেই কৌশলের মধ্যেও কিন্তু লেয়ার্স আছে, স্তর আছে, মানে অনেক সময় সেই ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড এর স্ট্র্যাটেজি, মানে একটু বেশি বলে দিয়ে তারপর আবার একটু কৌশলগতভাবে দু কদম পিছিয়ে আসছে ট্রাম্প। একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা অন্য দেশের কাছ থেকে কি নেব না, একদম আমি আপনার সঙ্গে একমত, এটা তো ট্রাম্প ঠিক করতে পারে না, আমেরিকা ঠিক করে দিতে পারে না একটা অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে। কিন্তু যেটা ভারতের বিরাট বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে ভারতের ওপরেই যে চাপ সৃষ্টিটা করে দিয়েছে। অগস্ট মাসে তো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, মানে এখন ইমিডিয়েট এখন একটা রফা আমেরিকার সাথেও করতে হবে। 26% শুল্ক যদি চাপায়, মানে আমেরিকান প্রোডাক্ট তুমি ভারতে এলে একটা বিপুল শুল্ক দিতে হবে। আবার যদি তুমি সেটা না দাও, মানে এখানে সেখানে, তাহলে আবার আমেরিকার আমার প্রোডাক্ট যখন যাবে তখন সেখানে আবার সেই শুল্ক কমিয়ে দিতে হবে। তো এটাও এক ধরনের দ্বিচারিতা আমাদের সাথে আমেরিকা করছে। এখন সেটার জন্য যে লড়াইটা একা লড়া সম্ভব নয়, তার জন্যই কিন্তু রাশিয়া, চীন এবং অন্যান্য যে আরো দেশগুলো যারা প্রত্যেকেই এখন ভিকটিম ট্রাম্পের এই যে আক্রমণাত্মক শুল্ক নীতি, সেটার মোকাবিলা করার জন্য এখন সমবেতভাবে একটা মার্কিন বিরোধী একটা জোট কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু প্রকাশ একটা জোট নিরপেক্ষতার নীতি মেনেই, অথচ এই একটা পলিসেন্ট্রিক দুনিয়া এখন, সেখানে আর একটা তৈরি করা হচ্ছে একটা জোট, যে জোট দিয়ে তার মোকাবিলা করা হচ্ছে। আচ্ছা, একটা লাস্ট কোয়েশ্চেন, বা আমরা একটা টপিক কথা বলতে পারি, সেটা হচ্ছে কদিন আগেও নরেন্দ্র মোদী চীনা পণ্যের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করেছেন। এমনকি চীনা বুদ্ধমূর্তির চোখ ছোট ছোট থাকবে, কুতকুতে চোখ হবে, এই ধরনের একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। চীনা পণ্যকে এদেশে ঢুকতে না দেওয়ার সপক্ষে একটা বয়ান, একটা ন্যারেটিভ এখানে কয়েক বছর ধরে চর্চিত হচ্ছে। আবার অন্যদিকে বাজারে চীনা পণ্য কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে। এখন যদি আড়াইসি ট্রয়কার কথা বলা হয়, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তাহলে কি ভারতের এই চীন নীতি সেটার খানিকটা রিঅ্যাডজাস্টমেন্ট, বা আমরা অনেক সময় কম্পিউটার যেমন রিস্টার্ট করি সেই রকম খানিকটা রিঅ্যাডজাস্টমেন্ট করার দরকার হবে না ভারত চীন নীতির ক্ষেত্রে? খুব ভালো একটা মানে জিজ্ঞাসা। আমি এর যে উত্তরটা সঠিকভাবে এক্ষুনি বলতে পারবো এমনটা হয়তো নয়। তার কারণটা হচ্ছে যে আমাকেও আরো মানে তথ্য সংগ্রহ করতে হবে। এটা শুধুমাত্র মানে মগজাস্ত্র ব্যবহার করলে হবে না, কারণ ভারত সরকার কি করতে চাইছে সেটা ভারত সরকারই সব থেকে বেশি জানে। তবে একটা জিনিস বলা যায় যে চীন এবং আমেরিকা দুজনের সাথেই সেই কারণেই সমঝে চলতে হয়। তার কারণ চীনের ব্যাপারে একটা সমস্যা তো বারবার হতো, এবং সেটা মোদির আগে মনমোহন সিং এর সাথে আমি চীনে গেছিলাম, এবং মনমোহন সিং যখন চীনের ওখানে কর্তৃপক্ষকে বারবার বলছিল যে তোমরা ট্রেড যে ডেফিসিটটা তৈরি হচ্ছে সেটাকে মেটাও, তার কারণ তুমি আমার কাছে তোমার পণ্য
তুমি ভারতের বাজারে ঢোকাতে চাও, ঢুকিয়ে যাচ্ছ, যেটাকে একটা পপুলার টার্ম আছে ডাম্পিং। এখন তুমি আমার এখানে ডাম্পিং করবে এবং তুমি এখানে চাইবে যে খুব অ্যাগ্রেসিভ হয়ে তোমার পণ্য ঢোকাতে, আর আমার পণ্য ঢোকালে তখন এই যে সমস্যাটা আজকে আমেরিকাকে নিয়ে হচ্ছে, সেটা সেই সমস্যা তো চীনের সঙ্গেও আছে। এবং চীনের ক্ষেত্রে আরো বেশি রয়েছে যে চীনের প্রোডাক্ট সস্তা, লেবার সস্তা, এবং সেখান থেকে প্রোডাক্টগুলো হুড় করে এখানে আসে। ভারতীয় ব্যবসায়ীরা এখনো খুব মানে এই মুকেশ আম্বানির মতো লোকও চীনকে ব্যবহার করে। অ্যাপেল তৈরিও হয় সেখানে, অ্যাপেল তৈরি হয়, সে তার যন্ত্রপাতি সেগুলো পর্যন্ত গ্রহণ করা হয় চীনের কাছ থেকে গিয়ে। সুতরাং এই চীন নির্ভরশীলতাটাও আছে। অথচ চীন একদিকে চীন নির্ভরশীলতা, আর একদিকে আমাকে আমেরিকার যে অ্যাগ্রেসিভ শুল্ক সন্ত্রাস তার মোকাবিলা করা, তার জন্য আমার চীনকে প্রয়োজন। সুতরাং এটার মধ্যে একটা মুনশিয়ানা প্রয়োজন, অর্থাৎ কখন কতটা, মানে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপাতত একটু চীনকে ইগো মাসাজ করতে হবে, ডিপ্লোম্যাটিক ইগো মাসাজ করে আমেরিকাটা আগে সামলাতে হবে। আবার এমন যেন না হয় যে চায়নার সাথে বন্ধুত্ব করতে হবে অথচ সতর্ক থাকতে হবে। ওই জে.এন. দীক্ষিতের একটা খুব বিখ্যাত উক্তি আছে চায়না সম্পর্কে, যে বাগানে সাপ আছে কিন্তু মালিকে গাছের পরিচর্যাও করতে হয়, সুতরাং হাতে একটা স্টিক রাখতে হয়, সেই স্টিকটা নিয়ে বাগানে যেতে হয়, যাতে সাপ থাকলে সাপ আবার আক্রমণ করলে সেটাকেও কিন্তু ওই লাঠিটা দিয়ে সাপকে মারতে হবে। সুতরাং চীনকে ওইভাবে সামলানো উচিত, যেখানে বাগানের পরিচর্যা করার জন্য জল দিতে হবে, মালির কাজ করতে হবে, আবার সাপটাও যাতে ওই স্টিকটা দিয়ে মারা যায়। এটা জে.এন. দীক্ষিতের কথা। তো এখন ইমিডিয়েট চীনের সাথে বন্ধুত্বটাকে মেরামত করাটা বেশি জরুরি, কিন্তু যে সমস্যাটার কথা আশিস দা আপনি বলছেন, সেই সমস্যাটা তো উবে যাচ্ছে না। কিন্তু আমার ধারণা চীনও যেহেতু আমেরিকার সঙ্গে লড়ছে, সেহেতু চীনও এখন ওই ব্যাপারটাতে একটু একটু ঢিলে দেবে, অন্তত ভারতের বাজার দখল করার জন্য অত অ্যাগ্রেসিভ হয়ে একটা অ্যান্টাগনিস্টিক অ্যাপ্রোচ ভারতের সঙ্গে নিতে চাইবে না, সংঘাতের পথে যাবে না। সুতরাং এইটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট, ডিপ্লোমেসি সবটাই দাঁড়িয়ে থাকে একটা ব্যালেন্সের কূটনীতির উপরে। আশা করি আমরা ভারতবাসী হিসেবে চাইবো যাতে অন্তত এখানে তো কোনো দলীয় রাজনীতি নেই, চাইবো যাতে ভারত সফল হতে পারে তার এই শুল্ক যুদ্ধে।